নমস্কার। পার্ট 2 আমার যে ভিডিওটা আছে সেটা পার্ট 2টা নিয়ে আলোচনা করব। রিক্রুটমেন্ট অফ লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট অ্যান্ড গাইডেন্স ফর নিউ পলিসি। এজেন্ট রিক্রুটমেন্ট কিভাবে লাইফ ইন্স্যুরেন্স করা হয় এবং এজেন্টরা কিভাবে নতুন ধরনের নতুন পলিসি তুলবে সেই ব্যাপারে আমি এখানে ডিসকাশন করছি এবং আশা করি যে এজেন্টদের এটা হেল্প হবে এবং যেটা পলিসি হোল্ডারও ভ্যারাইটি কোশ্চেন করে তারাও কিন্তু বুঝতে পারবে যে কি কি প্রবলেম আছে। দিস ইজ কমপ্লিটলি অ্যান এডুকেশনাল চ্যানেল ফর নিউ অ্যান্ড এক্সিস্টিং এজেন্ট অফ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এটি সম্পূর্ণভাবে নতুন এবং পুরনো এজেন্টদের সাহায্য করবে এবং পলিসি হোল্ডারদের সাহায্য করবে, সেই হিসেবে এই চ্যানেলটা বানানো হয়েছে। আমি এখানে পয়েন্ট ওয়াইজ ডিসকাশন করব এবং প্রত্যেকটা পয়েন্ট তার মূল্য কি, কিভাবে ব্যাখ্যা করেছি সেটা কিন্তু আপনারা শুনবেন। প্রথম পয়েন্ট হচ্ছে এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট। এজেন্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য 2016 IRDA রুল পাস করেছে যে লাইফ ইন্স্যুরেন্স এজেন্সির কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে। সেখানে কন্ডিশন রাখা হয়েছে যে মিনিমাম 18 বছর হতে হবে এবং মাধ্যমিক পাস করতে হবে, তবে সে এজেন্সি নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। অ্যাপ্লিকেশন করার পর তাকে মিনিমাম 25 ঘন্টা ইন্স্যুরেন্স সংক্রান্ত ব্যাপারে ট্রেনিং নিতে হবে। ট্রেনিং নেওয়ার পর সে III ইন্ডিয়ান ইন্স্যুরেন্স ইনস্টিটিউট থেকে যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় পাস করতে হবে, তবেই সে লাইফ ইন্স্যুরেন্স এজেন্সি নিতে পারবে। 2 নম্বর পয়েন্ট, পাস সার্টিফিকেট। এজেন্সি পরীক্ষা দেওয়ার পর নেক্সট ডে ইন্টারনেট থেকে পাস সার্টিফিকেট পাওয়া যায়। সেই পাস সার্টিফিকেটটা ভ্যালিড ফর 12 মান্থ, অর্থাৎ 12 মাসের মধ্যে তাকে ইন্স্যুরেন্স এজেন্সি নিতে হবে। যদি এজেন্সি নিতে 12 মাসের মধ্যে না পারে তাহলে আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে এবং নতুন করে পাস করতে হবে। এটা কন্ডিশন রেখে দিয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট। এজেন্ট পাসের যে সার্টিফিকেটটা পেল তারপর IA একটা ফর্ম ফিল আপ করতে হয় এবং নিজের KYC অর্থাৎ নিজের আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংক ডিটেলস দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে হয় যে সে ইন্স্যুরেন্স এজেন্সি নিতে রাজি আছে। যে কোম্পানির মাধ্যমে ও রেকর্ডটা করেছে সেই কোম্পানির মাধ্যমে তাকে অ্যাপ্লিকেশন করতে হয়। 4 নম্বর পয়েন্ট, রোল অফ ডেজিগনেটেড অফিসার। এই যে অ্যাপ্লিকেশনটা পেল সেই ইন্স্যুরেন্স কোম্পানি একজন করে ডেজিগনেটেড অফিসার আছে। সে এই অ্যাপ্লিকেশনটা স্ক্রুটনি করবে। যদি দেখে যে অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম আছে সে কিন্তু এটা ফেরত দিতে পারে। যদি দেখে যে অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম নেই তাহলে যেদিন সে পেল সেখান থেকে 15 দিনের মধ্যে তাকে এজেন্সি কোড অ্যালট করতে হবে এবং যেদিন সে পেল সেখান থেকে 21 দিনের মধ্যে তাকে অফিসিয়ালি জানাতে হবে যে তার এজেন্সি কোড অ্যালট হয়ে গেছে এবং তাকে এজেন্সি ID কার্ডও দিয়ে দিতে হবে। ডেজিগনেটেড অফিসারের এটা কাজ। এজেন্সি কোড অ্যালটমেন্টের পর আমার 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্রসপেক্টর। এজেন্সি কোড অ্যালটমেন্ট হয়ে গেছে এবং অফিস থেকে তাকে দিয়ে দেওয়া হয় প্রসপেক্টর। যে কোম্পানি যে প্রোডাক্টগুলো কোম্পানি বিক্রি করছে সেই সময় সেই প্রোডাক্টগুলো প্রসপেক্টর দিয়ে দেওয়া হয়। প্রসপেক্টর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের বৈশিষ্ট্য লেখা আছে, সুবিধা অসুবিধা লেখা আছে, কখন পলিসি করবে, কিরকম বেনিফিট পুরো লেখা আছে। সেই কারণে প্রসপেক্টরকে বলা হয় যে ইন্স্যুরেন্স কোম্পানির লিগাল ডকুমেন্ট এবং যেহেতু পলিসি হোল্ডার এর উপর ভিত্তি করে সে ইন্স্যুরেন্স পলিসি নেয় সেই জন্যে প্রসপেক্টরকে বলা হয় লিগাল ডকুমেন্ট এবং প্রসপেক্টর যা বেনিফিট দিয়েছে সেটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি মানতে বাধ্য। এই প্রসপেক্টর অ্যানালিসিস কাস্টমারকে দেখাবার জন্য নেওয়া হলো। 6 নম্বর পয়েন্ট, এজেন্ট এবার একটা প্রসপেক্টিং লিস্ট বানাবে, অর্থাৎ তার ফ্রেন্ড সার্কেল, তার ফ্যামিলি, তার কো-ওয়ার্কার, তার ক্লাব বা তার সারাউন্ডিং কোনো কিছু লোক বা রেফারেন্সের লোক দিয়ে একটা প্রসপেক্টিং লিস্ট বানাবে। যে প্রসপেক্টিং লিস্টে
ভ্যারাইটি লোকের নাম থাকবে এবং তারা ইন্স্যুরেন্স পলিসি করতে পারে সেরকম লিস্ট একটা বানাবে। সেটা কিন্তু এজেন্টের এবার কাজটা শুরু হয়ে গেল। প্রসপেক্টিভ লিস্টে তার মধ্যে মেন আছে যেটা হচ্ছে যে যাদের প্রসপেক্টিভ লিস্ট বানাবে, যাদের কাছে বোঝাবে, তাদের কিরকম লোক হবে, তাদের কিন্তু রিস্ক থাকবে এবং অন্যান্য বেনিফিটগুলো থাকবে। সেইভাবে গ্রুপিং করতে হবে। অর্থাৎ সব লোকের বেনিফিট কিন্তু সমান নয়। কিছু লোকের ডিমান্ড আছে চিলড্রেন এডুকেশন, কিছু লোকের ডিমান্ড আছে রিটায়ারমেন্ট বেনিফিট ইনকাম, কিছু লোকের ডিমান্ড আছে যে লোন মর্টগেজ। সুতরাং কাস্টমারের যেরকম নিড সেই অনুসারে এজেন্টকে কিন্তু গ্রুপিং করতে হবে। সেই গ্রুপিং ধরে তাকে পলিসিটা ডিসকাশন করতে হবে। এটা কিন্তু এজেন্সির মেন কাজ। অর্থাৎ প্রত্যেকটা পলিসির মধ্যে রিস্ক এবং আদার নিড, দুটো নিড একসঙ্গে তাকে কিন্তু ডিসকাশন করতে হবে পলিসি হোল্ডারের কাছে। নেক্সট পয়েন্ট হচ্ছে 7 নম্বর, রিস্ক অ্যানালিসিস। রিস্ককে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি রিস্ক আর একটা হচ্ছে সেকেন্ডারি রিস্ক। সেকেন্ডারি রিস্ক হচ্ছে কোনো কিছু দুর্ঘটনা ঘটলো বা কোনো কিছু পুড়ে গেল, কোনো কিছু অ্যাক্সিডেন্ট ঘটলো, তার জন্য যে লস হয় সেইটাকে বলা হয় সেকেন্ডারি রিস্ক। সেইটা কিন্তু পূরণ করা যায়। কিন্তু একটা মানুষের রিস্ক তাকে ইকোনমিক ভ্যালুতে কনভার্ট করে তার সেটি মারা যায়, পলিসি ম্যাচিওর হওয়ার আগে তার ইকোনমিক ভ্যালুতে কনভার্ট করে তার নমিনিকে টাকাটা দেওয়া হয়। অর্থাৎ এই রিস্ককে বলা হয় প্রাইমারি রিস্ক। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে 8 নম্বর, রিস্ক অ্যাভয়েডেন্স। এবার এজেন্ট এই যে রিস্কটা দেখাচ্ছে, কাস্টমারকে বোঝাচ্ছে, এই রিস্ককে যে কাস্টমার ওয়াইজ 4টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রিস্ক অ্যাভয়েডেন্স। যখন কাস্টমারকে বলছে যে এই রিস্কের জন্য পলিসি নাও, অনেকে বলবে যে রিস্ক এড়িয়ে চলবে, বলছে আমাদের এই ধরনের রিস্ক হয় না, এর জন্য বেনিফিট আমরা চাই না। সেই ধরনের কাস্টমারকে বলা হয় রিস্ক অ্যাভয়েডেন্স, অর্থাৎ রিস্ককে তারা এড়িয়ে যেতে চায়। নেক্সট পয়েন্ট হচ্ছে 9 নম্বরে, রিস্ক রিডাকশন। অনেক কাস্টমার আছে, তারা বলছে যে ঠিক আছে আমরা ড্রাইভিং করব না, আমরা হাই রিস্কের জায়গায় কাজ করব না, যতখানি সম্ভব কম করব। তারা অর্থাৎ রিস্ককে তারা রিডাকশন করতে চায় এবং ইন্স্যুরেন্স পলিসি করার জন্য তাদের রিস্ক ম্যাটারটা কিন্তু এগ্রি করতে চায় না। সেই ধরনের বলা হয় রিস্ক রিডাকশন। নেক্সট হচ্ছে 10 নম্বর, রিস্ক রিটেনশন। অনেকে বলবে রিস্ক ব্যাপারটা বলতে গেলে অনেকে বলবে যে আমার কাছে সাফিসিয়েন্ট ফান্ড আছে আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, সেক্ষেত্রে আমার ইন্স্যুরেন্সের রিস্কের ব্যাপারে ইন্স্যুরেন্স করার দরকার নেই। সেই ধরনের পলিসি হোল্ডারকে বলা হয় সেলফ ইন্স্যুরেন্স। অনেকে আছে যে তাকে বোঝানো যে ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্স করো, তাহলে কিন্তু যদি কোনো কারণে পলিসি হোল্ডার মারা যায় তাহলে তার কিন্তু নমিনি ইকোনমিক হেল্প পাবে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। অর্থাৎ সেই রিস্কটা ইন্স্যুরেন্স কোম্পানিকে ট্রান্সফার করছে, তার বিনিময়ে সে কিন্তু ফ্রি মাইন্ডে থাকতে পারবে। সেই ধরনের পলিসি হোল্ডারকে বলা হয় 11 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে রিস্ক ট্রান্সফার। অর্থাৎ তারা ইন্স্যুরেন্স করতে উইলিং আছে এবং ইন্স্যুরেন্স তারা করবে বলে মেনে নিয়েছে। এখন এজেন্টরা যে লিস্টটা বানিয়েছে সেই লিস্টের মধ্যে দেখতে হবে, নেক্সট পয়েন্ট হচ্ছে 12 নম্বর, হোয়েন পলিসি টেকিংস। কখন পলিসি আমরা বিক্রি করতে পারবো। এজেন্ট যখন লিস্টটা বানিয়েছে স্পেশালি তাদের দেখতে হবে যখন কোনো লোক বা যখন কোনো ক্যান্ডিডেট পলিসি হোল্ডার তারা নতুন করে চাকরি পেয়েছে, নতুন করে ইনকাম শুরু করেছে, তখনই কিন্তু তার পলিসিটা করে নেওয়া উচিত। তার বেনিফিট হচ্ছে কি, তার যত ইনকাম করছে তার খানিকটা অংশ সবসময় সেভিং থাকে, সেই সেভিং দিয়ে সে কিন্তু পলিসি করতে পারে। সেকেন্ড বেনিফিট হচ্ছে যখন সে ইনকাম শুরু করছে সেখান থেকে তার ইনকাম তার কিন্তু বয়স অনেক কম, বয়স কম হলে রিস্ক প্রিমিয়াম অনেক কম, রিস্ক প্রিমিয়াম কম হলে তার টোটাল প্রিমিয়াম অনেক কম হয়। সে কিন্তু অল্প প্রিমিয়াম দিয়ে অনেক সে কিন্তু বেনিফিট নিতে পারে। সেই কারণে আমরা বলতে পারি যে এজেন্টদের যে ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করা উচিত সবচেয়ে কম বয়সে, যত বেশি হবে সেটি সবচেয়ে ভালো।
তবে বেশি বয়স হলেও কিন্তু ইন্স্যুরেন্স পলিসি অনেক কিছু পলিসি আছে, বিভিন্ন বেনিফিট আছে। রিস্ক প্রিমিয়াম কমের দিক দিয়ে পলিসি দেওয়া উচিত যখন সেই ইনকাম শুরু করছে তখন থেকে। 13 নম্বর পয়েন্ট, অনেক সময় কোনো কোনো এজেন্ট বলে যে সে কিছু প্রিমিয়ামের অংশ দিয়ে দিচ্ছে বা সে কিছু কমিশন অংশ ছেড়ে দিচ্ছে। সেকশন 41 অফ ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938 বলা হয়েছে যে এজেন্ট কোনো রিবেট দিতে পারবে না, যদি রিবেট দেয় তাহলে কিন্তু ইলিগাল, সেকশন 41 বলা হয়েছে। তাহলে আমরা পেলাম এখান পর্যন্ত যে ইন্স্যুরেন্স পলিসি কারা করতে চাইছে, যারা পুরোপুরি প্রিমিয়াম দিতে রাজি আছে। এইবার যারা রাজি আছে, 14 নম্বর পয়েন্ট আমার, তাদের একটা পেপার দেওয়া হয়, সেই পেপারকে বলা হয় প্রপোজাল ফর্ম। প্রপোজাল ফর্মে কি কি থাকে? পার্টি নাম, অ্যাড্রেস, পার্টির এজ, পার্টির অকুপেশন, পার্টির ইনকাম, পার্টির ফ্যামিলি হিস্ট্রি, পার্টির মেডিকেল, সমস্ত কিছু লেখা থাকে। এবং যার উপর ভিত্তি করে ইন্স্যুরেন্সের রিস্ক ক্যালকুলেশন করা হয়, তাকে কি ধরনের পলিসি দেওয়া যাবে এবং কি পলিসিটা সে নিচ্ছে এবং পলিসি নেওয়ার কারণ কি, সেই সংক্রান্ত কিন্তু প্রপোজাল পেপারে লেখা থাকে। পলিসি পুরো ইনফরমেশন লেখা থাকে, তার উপর ভিত্তি করে রিস্কের ক্যালকুলেশন করা হয় এবং সেই পলিসিটা তাকে দেওয়া হবে কিনা সেটা দেখা হয়। এবং সে যেটা দিচ্ছে সেইটা কি স্বতঃসিদ্ধ বলে মেনে নেওয়া হয়। সেই কারণে এইটাকে বলা হয় আটমোস্ট গুড ফেথ। আটমোস্ট গুড ফেথ কিন্তু পলিসি প্রপোজালের দিক দিয়ে এইটা। আবার পলিসি হওয়ার পর যখন ইন্স্যুরেন্স কোম্পানি তার পলিসি বন্ডটা পলিসি হোল্ডারকে দেয়, সেখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে। সেখানে যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে, পলিসি হোল্ডার সেই সমস্ত বেনিফিটগুলো দেবে ধরে নিয়ে সেখানে ইন্স্যুর কোম্পানির পক্ষে সেটা হচ্ছে আটমোস্ট গুড ফেথ বলা হয়। আটমোস্ট গুড ফেথ লিগালি টার্ম হচ্ছে ইউভেরিফাইড, অর্থাৎ ইউভেরিফাইড লিগালি টার্ম, আর ইন্স্যুরেন্স টার্ম হচ্ছে আটমোস্ট গুড ফেথ। প্রপোজাল এই সমস্ত পেপার দিল। পেপার দেওয়ার পর 16 নম্বর পয়েন্টে আসছি। প্রপোজালে কেওয়াইসি, প্রপোজাল ফটো দেবে, স্ট্যান্ডার্ড এজ প্রুফ দেবে এবং অ্যাড্রেস প্রুফ দেবে। তখন কারণ হচ্ছে প্রপোজাল এইগুলো নিয়ে কিন্তু আমরা দেখবো যে প্রপোজাল কে। নেক্সট হচ্ছে 17 নম্বর পয়েন্ট, প্রপোজালে এজ প্রুফ দেওয়ার জন্য মিউনিসিপাল সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স, এইগুলো কিন্তু তার এজ প্রুফ হিসেবে গণ্য হবে। স্ট্যান্ডার্ড এজ প্রুফ যে কোনো একটা তাকে কিন্তু দিতে হবে, তার উপর ভিত্তি করে তার প্রিমিয়ামটা ক্যালকুলেশন হবে। নন স্ট্যান্ডার্ড এজ প্রুফ চলবে না। নন স্ট্যান্ডার্ড এজ প্রুফের মধ্যে সেটা পাচ্ছি আমরা হরোস্কোপ এবং পঞ্চায়েত সার্টিফিকেট চলবে না। মিউনিসিপাল সার্টিফিকেট চলবে কিন্তু পঞ্চায়েত সার্টিফিকেট চলবে না। সেখানে যেভাবে বলা হয়েছে সেভাবে করতে হবে। 18 নম্বর পয়েন্ট, পলিসি হোল্ডার কোথাকার সেটা কিন্তু আইডেন্টিফাই করা হয়, অর্থাৎ তার অ্যাড্রেস প্রুফ চাই। অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট, তাছাড়া ড্রাইভিং লাইসেন্স, তাছাড়া ব্যাংকের স্টেটমেন্ট যদি থাকে তার অ্যাড্রেস লেখা থাকে সেখানে, অথবা রেন্টের নেগোসিয়েশন যদি হয় তাহলে সেইটাও যে কোনো একটা তাকে ফটোকপি দিতে হবে। তার উপর ভিত্তি করে অ্যাড্রেস প্রুফটা দেখা হয়। এইটা তার উপর ভিত্তি করে পার্টিকে আইডেন্টিফাই করা হয়। নেক্সট পয়েন্ট 19 নম্বর পয়েন্ট, পার্টি অনেক সময় বেশি টাকার প্রিমিয়াম দিয়ে একটা পলিসি করে। প্রথমেই দেখা গেল হিউজ অ্যামাউন্ট দিয়েছে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে পার্টির সোর্স অফ ইনকাম কি সেইটাও কিন্তু দেখতে হবে। অর্থাৎ এখানে ইন্স্যুরেন্সের ব্যাপারটা হচ্ছে সবসময় লিগাল মানি ইন্স্যুরেন্সে ঢুকবে, ইলিগাল মানি ঢুকবে না। সেই কারণে যদি দেখা যায় যে প্রথমে অনেক টাকার পলিসি করেছে, সেক্ষেত্রে প্রয়োজন অনুসারে সেক্ষেত্রে পার্টির থেকে ইনকাম ট্যাক্স রিটার্নও নিয়ে নেওয়া হয়। এই যে ব্যাপারটা নেওয়া হচ্ছে সেটাকে বলা হয় অ্যান্টি মানি লন্ডারিং। 20 নম্বর পয়েন্ট, এজেন্ট পার্টিকে দেখেছে, এজেন্ট একটা রিপোর্ট দিতে হয়। এজেন্ট রিপোর্ট দেবে যে পার্টির নাম, ধাম, অ্যাড্রেস, পার্টির পলিসি কেন করছে, পার্টির অকুপেশন, পার্টির ফ্যামিলি হিস্ট্রি এবং পার্টির হ্যাবিট কি, লাইফস্টাইল কি, সেই সংক্রান্ত নিয়ে একটা রিপোর্ট দেবে। এবং এজেন্টের রিপোর্টের ভিত্তি করেই মেন কিন্তু পলিসিটা হচ্ছে। সেই জন্য এই রিপোর্টকে বলা হয় এজেন্ট কনফিডেন্সিয়াল রিপোর্ট। এবং এই রিপোর্ট যেহেতু প্রথম এজেন্ট দেয় যে তাকে পলিসি করার পক্ষে উপযুক্ত, সেই কারণে এজেন্টকে বলা হয় ফার্স্ট আন্ডাররাইটার। 21 নম্বর পয়েন্ট, ফিল্ড অফিসার অথবা মার্কেটিং ডিপার্টমেন্টের অফিসার
তাকে একটা রিপোর্ট দিতে হয়, সেইটাকে বলা হয় MHR, মোরাল হ্যাজার্ড রিপোর্ট। পার্টি হ্যাবিট, পার্টির হেলথ কন্ডিশন, পার্টির অকুপেশন, পার্টির নাম এবং অ্যাড্রেস নিয়ে একটা রিপোর্ট দেয়, অর্থাৎ তাকে ইনশিওর করা যাবে। সেই রিপোর্টকে বলা হয় মোরাল হ্যাজার্ড রিপোর্ট। এই সমস্ত রিপোর্টগুলো কিন্তু বার করে নেওয়া হয়। নেক্সট, মেডিকেল রিপোর্ট। ইন্স্যুরেন্স পলিসি দুবারে হতে পারে, একটা হচ্ছে মেডিকেল, একটা নন মেডিকেল। নন মেডিকেল পলিসি কোনো মেডিকেল করা হয় না। মেডিকেল রিপোর্টে অনেক সময় পলিসি নোটে হাইট, ওয়েট, চেস্ট, প্রেসার এবং পালস সমস্ত কিছু লেখা থাকে। যে সমস্ত পলিসি রিস্কি পলিসি, বা যারা প্রথমেই দেখা যায় বেশি বয়সে পলিসি করছে, হাই পলিসি করছে, তখন তাদের মেডিকেল রিপোর্ট নিয়ে নেওয়া হয়। মেডিকেল রিপোর্টে ভিত্তি করে রিস্ক অ্যানালিসিস করা হয়। অনেক সময় দেখা যায় কোনো ক্রিটিক্যাল প্রবলেম থাকলে তাদের ক্রিটিক্যাল রিপোর্টও নিয়ে নেওয়া হয়। সুগার রিপোর্ট বা ব্লাড রিপোর্ট, ভ্যারাইটি রিপোর্ট নিয়ে নেওয়া হয়। এই সমস্ত রিপোর্টগুলো দিয়ে প্রপোজাল পেপার দিয়ে অফিসে জমা দেওয়া হয়। অফিসে জমা দেওয়া হয় তার রিস্কটা দেখার জন্য। তখন অফিস এটা বিচার করবে তাকে ওই পলিসিটা দেওয়া যাবে কিনা। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ।